এবার পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এবার সেনা প্রধানের কড়া নির্দেশ, পদত্যাগ করে দেশ ছেড়েছেন বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ। পদত্যাগ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তার পদত্যাগ নিয়ে দেশের রাজনৈতিক মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে কুমিল্লায় বিক্ষোভ হয়েছে। তুমি সেই রক্তের সাথে বেইমানি করে শান্ত মুরাদনগরকে অশান্ত করে তুলেছ, সেই জবাব পাল্টিয়ে দিতে হবে। মনে রাখতে হবে প্রশাসনকে আমাদের ট্যাক্স দিয়ে তোমাদের বেতন চলে। তুমি মনে রাখো এই রক্তের সাথে বেইমানির ফল ভালো হবে না। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার বাবার অত্যাচারে এলাকা ছাড়া 3 পরিবার। তারই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী আজকে বিক্ষোভ মিছিল করেছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে। খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে, মানে জরুরি সরকার। সেই সরকার ইউনূসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে, সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। উভয় সংকটে ডক্টর ইউনূস, এইরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিসর্জন দিয়ে দিয়েছেন যে এই এনসিপি দিয়ে আমার হবে না। বাংলাদেশে একটা হাওয়া বদলের ইঙ্গিত আপনিও টের পাচ্ছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই টের পাচ্ছেন। মানে কি এমন হঠাৎ করে ঘটে গেল যে সকলে সমস্বরে বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতাদের নানা গুণপনা নিয়ে সোচ্চার হয়ে উঠলেন। বলতে বাধ্য হচ্ছে এই সরকার সম্পূর্ণভাবে একটা ধান্দাবাজ সরকার। এই সরকারের কপালে দুর্গতি অনেক বেশি, জনগণের কষ্টে জনগণের ভোগান্তি আরো বাড়াবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ও বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্ব ও জনপ্রিয় ইউটিউবারের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি, জামাত, বিএনপির যেই বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তারও কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন, দেখে রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানানোর জন্য। তাহলে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেল এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে মুভ করি। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। এখন তার মুখ্য হয়ে দাঁড়িয়েছে উভয় সংকটের মধ্যে থেকে তিনি কাকে বেছে নেবেন। এনসিপি নামক যে রাজনৈতিক দলটি জন্ম থেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ল, বিশেষ করে এনসিপির প্রধান যিনি, নাহিদের বাবার অফিস খুলে চাঁদাবাজি করা, কমিশন নেওয়া, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যিনি সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রি, 2টো মিনিস্ট্রির দায়িত্বে, তার এপিএস এর অর্থ কেলেঙ্কারি, নিজে এয়ারপোর্টে আর্মস নিয়ে যাওয়া এবং বিভিন্নভাবে তার তদবির বাণিজ্য, এলাকায় সন্ত্রাস করায় কুমিল্লায় ব্যাপক শত শত মানুষ স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করছে এবং খুব খারাপ ভাষায় স্লোগান দিয়ে বলছে বাপে পুতে মিল্লা দেশটা খাইলো গিল্লা। এবং এলাকায় একজন শিক্ষয়িত্রীর গগন বিদারী যে আর্তনাদ, সেখানে যে নির্যাতন, সেখানে যে হত্যাকাণ্ড, তার জন্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অভিযুক্ত করা হচ্ছে। জামাত ইসলামের প্রিয়ভাজন হওয়ার জন্য এমন মন্তব্য করলেন যে মানুষ সিসি করতেছে, তার নাম উচ্চারণ করে থুতু দিচ্ছে। তিনি বলছেন শেখ হাসিনা এত খারাপ কাজ করেছে যে 71-এ এটা ঘটে নাই। আসলে উনি বুঝতে পারছেন না, উনি সব কুল হারা। ওই বাংলা ফোক গানে আছে একুল অকুল দুকুল হারা, উনি সেরকম অবস্থায় গেছেন। শুধু এই ক্ষেত্রে না, পদযাত্রা করতে গিয়ে দেখলাম ময়মনসিংহে তাদের সবচেয়ে ডাক সাইডের কথা যিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ, তিনি নাকি ধাওয়া খেয়ে ফেসবুকে দেখলাম বলছে দৌড় প্রতিযোগিতায় ছিলেন, এখন তিনি হসপিটালে। গাজীপুরে মাস্তানি করতে গিয়ে সেখানে তিনি আহত হয়েছেন।
তিনি বলতেন যে আমাকে কেউ ভয় দেখাবেন না, চোখ বড় করে। গোপালগঞ্জে দেখলাম জীবন বাঁচাবার ভয়ে, জীবন রক্ষার তাগিদে দৌড়ঝাঁপ করে তিনি সেনাবাহিনীর একটা নিরাপদ যানের ভিতর ঢুকলেন এমন ভাবে যে তাকে কেউ ভয় দেখাবেন না, তিনি কোনো ভয় পান না। এই অবস্থাটার সেখানে অবশিষ্ট থাকলো না। সার্জিস আলম, তার বাড়ির চেহারা চিত্র একাধিক ভিডিওতে সংবাদ মাধ্যমে এসেছে এবং তিনিও এই ক্ষমতায় অবস্থায় পৌঁছবার আগে বারবার বলছেন আমার হাতে টাকা নাই, আমাদের পকেটে এই কয়টা থাকে না। এখন তাদের যে অবস্থান, সেই অবস্থান দেখে তাদেরই যারা সহযোগী আম জনতা পার্টির এক নেতা এবং যারা ইনকিলাব মঞ্চ, তারা বিভিন্নভাবে তাদের চরিত্র তুলে ধরছেন। এইরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিসর্জন দিয়ে দিয়েছেন যে এই এনসিপি দিয়ে আমার হবে না। সব মিলে একটি ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর পড়েছেন এই শিবির। তারা এখন কি করবেন দিক খুঁজে পাচ্ছেন না। বিএনপির কথা শুনবেন নাকি জামাত ইসলামের কথা শুনবেন? অন্যদিকে তার যে বড় বড় রাষ্ট্র যারা তাকে বিভিন্নভাবে সাহায্য করতো, আমেরিকা সহ অন্যরা, তাদের নাকি মোহ কেটে গেছে ওনার উপরে। তারা এখন আর সাড়া দিচ্ছেন না। তিনি তাদের পরামর্শ নেওয়ার জন্য বাংলাদেশস্থ হাইকমিশনে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন, ভালো রেসপন্স পাচ্ছেন না। উনি খুব সংকটের ভিতর থেকে ফ্যাকাশে মুখ করে বিভিন্ন রকম আলাপ আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারছেন না। ওনার ভাতিজা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এবং তার যারা একান্ত ঘনিষ্ঠ, তাদের নিয়ে ক্লোজ ডোরে নাকি মিটিং করে বলতেছেন যে এই সংকট উত্তরণের উপায় কি। এই উভয় সংকটের ভিতর উনি আছেন। উনি বুঝতে পারেন নাই বাংলাদেশ নামক রাষ্ট্রেতে উনি কোনদিন রাজনীতি করেন নাই, ওনার কোনো অবদান নাই, উনি 5 টাকার কোনো সাহায্যই দেশকে করেন নাই। এখন দেখার সময় উনি কি শ্যাম রাখবেন না কুল রাখবেন। উভয় সংকটে ডক্টর ইউনূস, কারণ তার বিদেশি প্রভুরাও সাড়া দিচ্ছে না। এই অবস্থার থেকে ওনার উত্তরণের কোনো পথ দেখছি না। উনি বাঘের পিঠে সওয়ার হয়েছেন। বসে থাকাও সম্ভব না, নামলেও পরিত্রাণ হবে না। বাংলাদেশে একটা হাওয়া বদলের ইঙ্গিত আপনিও টের পাচ্ছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই টের পাচ্ছেন। মানে কি এমন হঠাৎ করে ঘটে গেল যে সকলে সমস্বরে বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতাদের নানা গুণপনা নিয়ে সোচ্চার হয়ে উঠলেন। মানে উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেত্রী, যিনি প্রায়শই জাতির বিবেক হিসেবে ফেসবুক লাইভে আসেন বা ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে তখন জাতীয় সংবাদপত্রগুলো তার বক্তব্যকে পুঁজি করে বা তার বক্তব্যকে ধরে নানা রকম হতাশার কথা প্রকাশ করেন যে এই যে দেখুন বীর বিক্রমদের ঘনিষ্ঠ জনই বলছেন এসব ঠিক হচ্ছে না, ওসব ঠিক হচ্ছে না। কিন্তু আপনিও জানেন আমিও জানি যে আমরা অন্তত 1 বছরের মধ্যে এই নেতৃবৃন্দ, মানে যাদেরকে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে গত জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতা হিসেবে, তারা যে কি সব অপকর্ম করে বেড়াচ্ছেন, কত রকমের চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট এসবের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন, সেটা কোনোভাবেই প্রকাশ্যে বলা সম্ভব হচ্ছিল না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পক্ষে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছাত্র নেতারা এবং তাদের বাবাদের ভাইদের নানা রকম গুণপনার খবর প্রকাশ পেলে যদি সেই ছাত্র নেতারা নিজেই ফেসবুকে বলতেন যে এটা আমরা করিনি বা আমাদের নামে কুৎসা রটনা হচ্ছে, তখন সেই অংশটুকু জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেলে মাঝে মাঝে জানা যেত। কি ভয়াবহ ব্যাপার ঘটে গেছে বাংলাদেশে দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যম তো গত কয়েকদিনে উত্তাল নানা ঘটনায় বটেই, এর মধ্যে বাংলা ভিশন, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বেপরোয়া বাবা এই শিরোনামে তারা একটা ভিডিও চিত্র ছেড়ে দিয়েছে অনলাইনে। মানে এখন অনেকেই বলছেন যে যেহেতু মেয়র হতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন, আর ইশরাক হোসেন যেহেতু বাংলা ভিশনের মালিক, তাই উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হয়েছে। আসিফ মাহমুদও সেরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সার্জিস আলমও দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করছেন না। কারণ যা ঘটনা প্রবাহ তুলে ধরেছে বাংলা ভিশন তার সেই ভিডিও চিত্রে, তাতে পরিষ্কার কুমিল্লার মুরাদনগরে কি ভয়ের আর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আসিফ মাহমুদের বাবা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখেন কয়েকদিন আগে AK-47 এর গুলি নিয়ে ধরা পড়লেন বিমানবন্দরে, তাতে তাকে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হয়নি, কারণ দেশটা কারো বাপের নয়, তাদের বাপের। এই কথা বলতেই তো তাদের আন্দোলন। তো সেই কথা বলে তারা যখন ক্ষমতায় এসেছেন, এরপর মোটামুটি 1 বছর ধরে বাংলাদেশের মানুষ ভেবেছে যে এরা এত বড় বীরত্বের পরিচয় দিয়েছেন